জলপাইগুড়িতে বাণিজ্যিক মহল এবং সাংস্কৃতিক মহলে তুমি মানে আমাদের প্রিয় বিকাশ দাস মহাশয় একটি অতি পরিচিত নাম এবং জনপ্রিয় নাম। তার পাশাপাশি একটি ভরসার যোগ্য জায়গায় তুমি নিজেকে পৌঁছে দিয়েছো, যেখানে আমরা তোমাকে বিশ্বাস করি, ভরসা করি এবং প্রচুর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আজকে 2025-এ দাঁড়িয়ে একটা নির্দিষ্ট বয়সে তুমি পৌঁছে গেছো। তোমার উপলব্ধি এবং তোমার এক্সপিরিয়েন্স এটা একটু শেয়ার করো প্লিজ। প্রথম হচ্ছে যে আমি যে খুব গণ্যমান্য ব্যক্তি তা নই, আমি খুব সাধারণ একজন মানুষ। আমি নিজেকে সাধারণ মানুষ হিসেবে দেখি। আর পাঁচজনের সঙ্গে মেলামেশা করার ফলে আমার যে অভিজ্ঞতাটা এত বছর হয়েছে, মানে আমার স্কুল জীবন থেকে শুরু করে আজকের জীবন পর্যন্ত, আমার ব্যবসায়িক জীবন, আমি দীর্ঘকাল 47 বছর যাবৎ ব্যবসায় যুক্ত আছি। তো এর পেছনে বিভিন্ন মানুষের অবদান, বিভিন্ন মানুষের সাহায্য, তাদের পরামর্শ, সবকিছুকে আমি সবসময় পজিটিভলি চিন্তা করেছি। সেটাই হয়তো আমার আজকে আমি যে জায়গায় আছি, আমাকে জলপাইগুড়িতে যে মুষ্টিমেয় কয়েকজন চেনেন, তারা হয়তো সেই কারণে আমাকে চেনেন। সবার সঙ্গে আমি খুব উদারভাবেই মিশি। আমার জীবনে আমার মনে পড়ে না যে আমার কারোর সঙ্গে কোনোদিন কোনো ঝগড়া হয়েছে। আচ্ছা, আমি যখন স্কুল লাইফটাকে শেষ করলাম, মানে স্কুল লাইফের ইতিহাসটা তো বিরাট ইতিহাস, প্রত্যেকের জীবনে নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে সবার স্কুল লাইফটা পার হয়ে যায়। তো সেখান থেকে যখন আমি স্কুল লাইফটা পার হলাম, তারপর আমি কলেজে পড়াশোনা করলাম। সেই সময়টায় যেহেতু আমার বাবার ব্যবসা ছিল, জুয়েলারি ব্যবসা। আমি সেই ব্যবসায়, বাবার কথায় সেই ব্যবসায় আমি ঢুকে যাই। এবং সেই ব্যবসায় ঢোকার ফলে আমি যে চার দেয়ালের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম, জুয়েলারি ব্যবসা বোঝাই যায়, আবদ্ধ হয়ে যাওয়ার ফলে কি হলো, আমার সমস্ত বন্ধু বান্ধব সমাজ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমার একটা নতুন পরিসর তৈরি হলো যে আমি ব্যবসা ক্ষেত্রে আমি নিজের যে ব্যবসার বিস্তার করার সাথে সাথে মানুষজনের সঙ্গে পরিচিতি। এবং সেই সময়টা আমার জীবনে খুব একটা ভালো সময় গেছে, যে আমি প্রচুর মানুষকে পেয়েছি। তাহলে কি বলা যায় যে তখন পরিচিতির লেভেলটা একটু বদলে গেল? একদম সম্পূর্ণভাবে বদলে গেল। মানে আমার যে বন্ধু বান্ধব আমার স্কুল লাইফে ছিল বা কলেজ লাইফে ছিল, তাদের বলতে গেলে কারোর সঙ্গেই আর আমার যোগাযোগটা তেমন ভাবে ছিল না। তাদের মধ্যে কেউ কেউ হয়তো আমার দোকানে ক্রেতা হিসেবে আমার দোকানে এসছে। তার বাইরে আমার নতুন জগৎ তৈরি হয়ে গেল। এবং তারপর আমি ব্যবসায় যখন ঢুকে যাই, সেই জায়গার থেকে শুরু করে আজ পর্যন্ত এই ব্যবসার জগতে যেটুকুন কাজ করেছি, তার থেকে বেশি যে কথাটা তুমি বললে আর কি, যে মানুষ আমাকে ভরসা করে, হয়তো এই ভরসার জায়গা থেকেই আমাকে জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল দায়িত্বে আমাকে আমাদের সদস্যরা নিয়ে আসলেন। মানে সেক্রেটারি হিসাবেই আজকে 30 বছর যাবৎ আমি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে কাজ করে যাচ্ছি। আচ্ছা, 30 বছর? 30 বছর। আচ্ছা, অবিচ্ছিন্ন ভাবে? অবিচ্ছিন্ন, মানে সৃষ্টিকাল থেকে। আচ্ছা, আমি চলে যাচ্ছি 1994-এ আমাদের জুয়েলার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। যে প্রথম বছর থেকেই আমি সম্পাদকের দায়িত্ব পালন করছি। মানে একটা বয়সের কারণে অনেকবারই আমি চেয়েছি যে দায়িত্ব থেকে অব্যাহতি, নতুন প্রজন্ম, নতুন জেনারেশন চলে আসুক, তারা দায়িত্বগুলো সামলাক। কিন্তু দুর্ভাগ্যবশত, হয়তো আমার দুর্বলতা, যে আমি কাউকে সেরকম ভাবে তৈরি করতে পারিনি। নতুন ভাবে কেউ দায়িত্ব নিতেও চায় না। আর আজকে সত্যি কথা বলতে, যে আজকালকার দিনে সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ করা, এটা সকলেই সাধারণত একটু অ্যাভয়েড করতে চায়, কারণ তার জন্য নিজের ব্যবসার ক্ষতি স্বীকার অবশ্যই করতে হবে। তার নাহলে সংগঠন চালানোটা খুব দুরূহ ব্যাপার। তারপর আমি চলে আসলাম নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে। আচ্ছা, সেখানে আমি যে সদস্য থেকে সরাসরি জয়েন্ট সেক্রেটারি হয়েছিলাম। সদস্য থেকে জয়েন্ট সেক্রেটারি? জয়েন্ট সেক্রেটারি। এটা কোন ইয়ার মোটামুটি? আমি এটা হয়েছিলাম 98-এ। 98? 98। আচ্ছা, আমি সদস্য, এবং সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে সরাসরি জয়েন্ট সেক্রেটারি করা হয়। তারপরে দীর্ঘকাল আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছি। তারপর সেই নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের পরিধিটা অনেক বড়। সেখান থেকে আমরা চেয়েছিলাম যে জলপাইগুড়ি জেলার জন্য একটা সংগঠন তৈরি করা, কারণ বিভিন্ন জেলাতেই তাদের কিন্তু ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স ছিল। আচ্ছা, তো সেখান থেকেই দাঁড়িয়ে আমি নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কিছু সদস্য এবং আরো নতুন কিছু সদস্যকে নিয়ে আমি তৈরি করলাম 2011 সালে। আচ্ছা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স। গিল্ড জাতীয়? হ্যাঁ, এটা হচ্ছে শুধু
এরা নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যেমন টোটাল নর্থ বেঙ্গলের কথা তাহলে বলবে, ওটা থেকে গেল। ওটা থেকে গেল। আচ্ছা, আর এটা তার নতুন সাথে নতুন একটা আমি branch। নতুন করে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স ব্রাঞ্চ ঠিক না, আলাদা একটা ইউনিটি তৈরি করলাম আমরা। আচ্ছা। তো সেখানেও প্রথম থেকেই আমি ওয়ার্কিং সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছি আজ পর্যন্ত, এখনো আছো? এখনো আচ্ছা। ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে আমি দায়িত্ব পালন করছি। তার পরবর্তীকালে যেহেতু দুটো সংগঠনে একসঙ্গে দায়িত্ব পালন করা সম্ভব না এবং সমীচীন না, একদম। আমি নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির যে জয়েন্ট সেক্রেটারি পদ এবং সদস্য পদটা আমি ছেড়ে দিলাম। আচ্ছা। তা সেখানে আমি এখন শুধু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এর প্রতিনিধিত্ব করছি, তার সাথে সাথে জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং ডিবিসি রোড ব্যবসায়ী সমিতিরও আমি প্রেসিডেন্ট। আচ্ছা। এই হচ্ছে আমার একটা পরিচিতি, মানে পরিচিতি। এতটা ব্যাপকভাবে বলার কারণ হচ্ছে নাহলে বুঝবে না যে আমার সঙ্গে এত মানুষের যোগাযোগটা কি করে হবো। একদম। তো এখান থেকে আবার ভিড় জলপাইগুড়ি বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী বিভিন্ন জন মানুষজনের সঙ্গে যোগাযোগ হয়েছে। আর সংস্কৃতির কথা যদি বলা হয় তাহলে একটা কথা বলবো যে আমার বাড়িতে আমার বাড়ির নামটা হচ্ছে ছায়ানট। হ্যাঁ। এই নামটা আমার বাবা দিয়েছিলেন নামটা, আচ্ছা। এবং আমার বাবা অত্যন্ত সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন। আচ্ছা। এবং যেই কারণে একটা সময় ছিল যখন আমাদের পাড়ায় আমাদের বাড়ি ছাড়া আর দু একটা বাড়িতেই বিজলি বাতি আচ্ছা, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি আচ্ছা। ছিল। তো সেই সময়টায় যখন রাত্রিবেলায় 9টার সময় আমাদের পাড়ায় বাড়িঘর সব প্রায় বন্ধ হয়ে যেত, আর সেই সময়টা তো আমাদের বাড়িতে কিন্তু জলপাইগুড়ির বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আমাদের বাড়িতে এসে তারা গান করতেন। কারণ আমার মানে বাড়িতে এই রেওয়াজটা ছিল, বাড়িতে সঙ্গীতের আসর বস্তু সবসময় আসর বস্তু এটা আমি কয়েকটা নাম জানতে চাই। মানে যারা যারা আসতেন আসতেন এখানে আসতেন, যেটা এখনকার প্রজন্ম অনেকেই তাদেরকে চিনবেন না, তাদের মধ্যে ছিলেন প্রসন্ন ঘোষ, আচ্ছা। তারপর ছিলেন রমেন ঘোষ, তিনি কবলিয়া ছিলেন, তারপর আশিস গুপ্ত ভায়া, তারপর ওনার নামটা পেয়ে যাচ্ছি, মানে সেই সময় যারা প্রসিদ্ধ ছিলেন জলপাইগুড়ি। আচ্ছা। আমি তো তখন অত্যন্ত ছোট, আচ্ছা। কাজে সেই সময়টা দেখেছি আমি যে তারা সবাই আসতেন, গান করতেন, এবং যাকে আমরা চন্দন দা বলতাম তিনি তো রাত্রি 12টা 1টা পর্যন্ত সেই আমলেও আচ্ছা। যখন পাড়ায় সারা বাড়ি অন্ধকার কিন্তু আমাদের বাড়িতে কিন্তু গান বাজনা চর্চাটা হতো। এই বাড়িতে এই বাড়িতে না, তখন আমাদের বাড়িটা ছিল পেছনে, আমাদের তখন বাড়ি ছিল পরে এটা খোলা মাঠ ছিল। আচ্ছা। এই মাঠে আমাদের আমরা পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানও করেছি। আচ্ছা। তো সেইভাবে চলতে ধীরে 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 বিভিন্ন পরবর্তীকালে শিল্পীদের সঙ্গে যোগাযোগ হয়, তাদের সঙ্গে একটা ভালো মিতালি তৈরি হয়ে যায়। তো খুব ভালোভাবেই এই জিনিসগুলো কাটছে। বর্তমান প্রজন্মের যারা শিল্পী আছে তাদেরকেও আমার সঙ্গে ভালো পরিচয় আছে। যেমন আমি আজকালকার দিনে বলতে পারি যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম, যার সঙ্গে আমার খুব ভালো হৃদ্যতা আছে, প্রীতম সরকার, সৌরভ বাসু, যারা জলপাইগুড়ির প্রসিদ্ধ শিল্পী, রফিকুল ইসলামের নাম না বললেই নয়, এবং বিশেষ করে আমার অকৃত্রিম বন্ধু সচ্চিদানন্দ ঘোষ। একদম।